নমস্কার। আজ আমরা এক আশ্চর্য শহর বারাণসী নিয়ে কথা বলবো। কাশী বা বেনারস নামেও পরিচিত। হ্যাঁ, যাকে বলা হয় আলোর শহর। ঠিক, কেন এই নাম সেটাই আজ আমরা জানার চেষ্টা করব। আমাদের হাতে রয়েছে বারাণসী আলোক নগরীর আধ্যাত্মিক যাত্রা। এই উৎসের ভিত্তিতেই আজকের আলোচনা। আমাদের লক্ষ্য হলো এর আধ্যাত্মিক তাৎপর্য, মানে এর পেছনের গল্প, ইতিহাস আর এখনকার অবস্থাটা বোঝা। আর শুরুতেই একটা অদ্ভুত ধারণা আছে না শহরটা নিয়ে, যে এটা নাকি মর্তের বাইরে অন্য মাত্রায়। একদম, যেখানে সময় নাকি স্থির, মানে ভাবা যায়। সত্যি। আর পুরাণ অনুযায়ী ভগবান শিব নিজে তার ত্রিশূল দিয়ে শহরটা বানিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্যই তো এর এক নাম কাশী, যার অর্থ আলোকিত। বলা হয় এটা নাকি মোক্ষ বা মুক্তির দরজা। দারুণ। তাহলে আজ আমরা এই জন্মকাহিনী, মন্দির, ঘাট, সাধু সন্তদের কথা এই সব মিলিয়েই দেখব কিভাবে গঙ্গার ধারে জীবন, মৃত্যু, মুক্তি সব একাকার হয়ে গেছে। ঠিক। বেশ আকর্ষণীয় লাগছে শুরুটা। তাহলে পৌরাণিক গল্পটা দিয়েই শুরু করা যাক। কিভাবে এটা শিবের থাকার জায়গা হয়ে উঠল? আচ্ছা, স্কন্দপুরাণে যেমন আছে, সৃষ্টির পর শিব নাকি ধ্যানের জন্য একটা সেরা জায়গা খুঁজছিলেন। তো তিনি গঙ্গার এই পাড়টাই বেছে নেন, কারণ এখানকার জলে নাকি অমৃত মেশানো। ও, এখানেই তিনি ত্রিশূল পুঁতে কাশীর পত্তন করেন। আরেকটা গল্পও খুব চালু আছে, ওই যে রাজা ভগীরথের গল্পটা। হ্যাঁ হ্যাঁ, গঙ্গার মর্তে নেমে আসার গল্পটা তো। ঠিক। গঙ্গার তো প্রচণ্ড স্রোত ছিল, পৃথিবী ভেসে যেত। তখন শিব সেই স্রোতকে নিজের জটায় ধারণ করেন। তারপর শান্ত ধারা নামিয়ে দেন। একদম। সেই থেকেই গঙ্গা কাশীর অংশ, আর কাশী হল শিবের নিজের জায়গা। আর ত্রিপুরাসুর বধের একটা ব্যাপারও তো আছে। সেটা কিভাবে এই শহরকে আরো গুরুত্বপূর্ণ করে তুলল? হ্যাঁ, একটা অসুর ছিল, ত্রিপুরাসুর। সে খুব উৎপাত শুরু করেছিল। আচ্ছা। তখন শিব তাকে এক বাণে মেরে ফেলেন। লোকে বিশ্বাস করে সেই অসুরের ছাই এখানেই পড়েছিল। তাতে কি হলো? মানে মনে করা হয় এই ছাইটা শহরটাকে একটা সুরক্ষা দেয় আর পাপ থেকেও মুক্তি দেয়। এই জন্যেই তো এখানে মৃত্যু বা দাহ হলে সোজা মুক্তি, মানে মোক্ষ। এই সব পৌরাণিক গল্পের ওপর ভিত্তি করেই তো এখানকার মন্দির, ঘাট সব গড়ে উঠেছে। কাশী বিশ্বনাথ মন্দিরের কথা তো বলতেই হবে। অবশ্যই, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা অন্যতম প্রধান, মানে শিবের আলোর রূপ আর কি। এর ইতিহাস তো বেশ পুরনো, আর অনেকবার ভাঙা গড়াও হয়েছে, তাই না? হ্যাঁ, অনেকবার আক্রমণ হয়েছে, ভেঙেছে, আবার তৈরিও হয়েছে। এখন যেটা আমরা দেখি, ওটা 1780 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার তৈরি করিয়েছিলেন। বাহ, এটা তো শহরের সহর্য শক্তিরও প্রতীক। ঠিক। আর বিশ্বাস হলো এখানে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয়, মোক্ষ মেলে। আর ঘাটগুলো, প্রায় 88টা ঘাট, প্রত্যেকটার কি আলাদা গল্প আছে? ঘাটগুলোই তো বারাণসীর প্রাণ। যেমন ধরুন দশাশ্বমেধ ঘাট। হ্যাঁ, ওটা তো খুব বিখ্যাত। কথিত আছে ব্রহ্মা নাকি এখানে 10টা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর এখানেই তো রোজ সন্ধ্যায় গঙ্গা আরতি হয়, সে এক দেখার মতো জিনিস। সত্যি, টিভিতে দেখেছি, কি দারুণ লাগে। আবার দেখুন মণিকর্ণিকা বা হরিশ্চন্দ্র ঘাট, এগুলো তো প্রধান শ্মশান। মৃত্যু আর জীবন যেন পাশাপাশি। একদম। লোকে বিশ্বাস করে এখানে দাহ হলে আত্মা মুক্তি পায়, কারণ শিব নিজে নাকি কানে তারক মন্ত্র দেন। ও আচ্ছা, এছাড়াও তো সংকটমোচন, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। সংকটমোচন তো হনুমান মন্দির, নামেই বোঝা যাচ্ছে সংকট দূর করার জন্য। আর তুলসী মানস মন্দিরে সন্ত তুলসীদাসের রামচরিতমানসের শ্লোক লেখা আছে। বারাণসী তো শুধু তীর্থস্থান নয়, জ্ঞানচর্চারও একটা বড় কেন্দ্র ছিল শুনেছি। অতি প্রাচীনকাল থেকেই, মানে শুধু ধর্ম নয়, দর্শন, জ্ঞানচর্চা সব কিছুর পীঠস্থান ছিল কাশী। যেমন ধরুন 8ম শতকে আদি শঙ্করাচার্য এসেছিলেন হিন্দু দর্শনকে নতুন করে সাজাতে। 15দশ শতকে কবির এখানেই ছিলেন। তুলসীদাসও তো এখানে রামচরিতমানস লিখেছিলেন। হ্যাঁ, 16শ শতকে। এই ধারাটা কিন্তু এখনও চলছে। এই যে 1916 সালে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা BHU তৈরি হল। মদনমোহন মালবিয়া তৈরি করেছিলেন। ঠিক। এছাড়াও পুরনো গুরুকুল তো ছিলই। আর পাশেই সারনাথে বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন। সেটাও তো এই অঞ্চলের জ্ঞানচর্চার গভীরতাই দেখায়। এখানকার রোজকার জীবনে আর উৎসবগুলোতেও তো এই আধ্যাত্মিক ব্যাপারটা দেখা যায়। গঙ্গা আরতির কথা তো আগেই বললেন। হ্যাঁ,
প্রতিদিন সন্ধ্যায় ওই প্রদীপ, ধূপ, মন্ত্র, শঙ্খধ্বনি সব মিলিয়ে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। আর ওই যে একটা জায়গার কথা শুনেছিলাম যেখানে লোকে জীবনের শেষ দিনগুলো কাটাতে যায়। হ্যাঁ, কাশী, লাভ মুক্তি ভবন। মানে মানুষ মৃত্যুকে ভয় পায় না, বরং মুক্তির একটা ধাপ হিসেবে দেখে। এটা এখানকার একটা অন্য দিক। আর বড় উৎসব বলতে? দেব দীপাবলি তো বিশাল ব্যাপার। কার্তিক পূর্ণিমায় সব ঘাট লক্ষ লক্ষ মাটির প্রদীপে সেজে ওঠে, মনে হয় যেন আকাশ থেকে তারারা নেমে এসেছে। বাহ! আর মহাশিবরাত্রিতে কাশী বিশ্বনাথ মন্দিরে সারা রাত ধরে পুজো হয়, প্রচুর ভিড় হয়। এত পুরনো শহর, ইতিহাসেও নিশ্চয়ই অনেক ওঠাপড়া আছে। অবশ্যই, মহাভারতেও এর উল্লেখ আছে। যুগ যুগ ধরে এটা ব্যবসা বাণিজ্যেরও কেন্দ্র ছিল, কিন্তু বারবার আক্রমণের মুখেও পড়েছে। যেমন গজনীর সুলতান মাহমুদ বা ধরুন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। ঐতিহাসিক সূত্রে তো পাওয়া যায় ঔরঙ্গজেব মূল বিশ্বনাথ মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ বানান। এটা নিয়ে তো এখনো অনেক কথা হয়। হ্যাঁ, তা তো হয়ই, কিন্তু আসল ব্যাপারটা হলো এত কিছুর পরেও শহরটা কিন্তু বারবার উঠে দাঁড়িয়েছে। মারাঠা বা ব্রিটিশ আমলে আবার এর উন্নতি হয়েছে। আর এখনকার বারাণসী, এই যে নতুন সব কাজ হচ্ছে। হ্যাঁ, এই যে কাশী বিশ্বনাথ করিডোর হলো 2021-এ, তাতে তীর্থযাত্রীদের মন্দিরে যেতে বা দর্শন করতে অনেক সুবিধা হয়েছে। কিন্তু তাতে কি শহরের পুরনো চেহারাটা বা ওই পরিবেশটা? হ্যাঁ, সেই প্রশ্নটা উঠছে। মানে এত বড় পরিবর্তন শহরের আসল চরিত্র বা ওই আধ্যাত্মিক আবহকে কতটা প্রভাবিত করছে তা নিয়ে আলোচনা বিতর্ক দুটোই আছে। কিন্তু আকর্ষণটা কি কমেছে? না না, সেটা মনে হয় না। ওই ভোরে গঙ্গায় নৌকো চড়া, ঘাটে ঘাটে মন্ত্র শোনা, নানা অলৌকিক গল্প, এগুলো তো আজও আছে। বারাণসীর টানটা একই রকম। সব মিলেমিশে একাকার। ঠিক, শিবের প্রতিষ্ঠা, গঙ্গার পবিত্র ধারা, সাধুদের জ্ঞান আর ওই লক্ষ লক্ষ প্রদীপের আলো, সব মিলিয়েই কাশী সত্যিই ভারতের শাশ্বত আলোর শহর। যথার্থ বলেছেন। আর এই আলোচনা থেকে একটা প্রশ্নও মনে আসে, যেটা হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন। কি প্রশ্ন? এর যে আধুনিক উন্নয়নের গতি, তীর্থযাত্রীদের সুবিধার জন্য এত আয়োজন, এগুলোর সাথে বারাণসীর মতো একটা প্রাচীন শহরের সেই আত্মিক পবিত্রতা, সেই শাশ্বত চরিত্র, এই দুটোকে একসাথে বাঁচিয়ে রাখা, এই ভারসাম্য রক্ষা করাটা আসলে কতটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা না হয় আমরা ভাবনার জন্য